লেখিকা রিমা বিশ্বাসের তফাত। প্রীতি বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল সামনের বাড়ির জয়ন্তীর সঙ্গে। বেলা তখন অনেকটাই বেড়েছে। দুপুর একেবারে কড়া শাসানিতে রোদ ছেটাচ্ছে। প্রীতি স্নান সেরে ভেজা কাপড় শুকোতে দিচ্ছিল, সেই ফাঁকে নজর পড়ল উল্টো দিকের বাড়ির জয়ন্তীর সঙ্গে। জয়ন্তী হাসি হাসি মুখ করতে প্রীতি বলল, খাওয়া হয়ে গেছে? জয়ন্তী মাথা নাড়ালো, এই তো পল্টুর বাবা এলো, এখন স্নান সারবে, তারপর খাওয়া। তোমার? আমি তো একা মানুষ, শিউলির বাবা তো সেই রাতে ঢুকবে, শিউলির কলেজ আজ হয়ে ছুটি পড়ছে। দুজনের কথার মাঝে গলা তুলে হঠাৎই ঢুকে পড়ল কাবেরী। এই তোমাদের পুজোর বাজার হয়ে গেছে? মুচকি হেসে প্রীতি আর জয়ন্তী একে অপরের দিকে তাকালো। কাবেরী দরাজ গলায় বলল, আমি এবছর বালুচরি নিয়েছি। পান্তুর বাবাকে বলেছি অষ্টমীর দিন কাঞ্জিভরম পরব আর নবমীতে ঢাকাই জামদানি। খানিক হেসে কাবেরী তাকালো প্রীতির দিকে। জয়ন্তী ওদের ফ্লোরের 3 তলায় থাকে, তাই ওর সঙ্গে চোখাচোখি না হলেও গলা পৌঁছাচ্ছিল। পান্তুটাও কি বায়নাবাজ হয়েছে গো! কত দাম দিয়ে একটা লেহেঙ্গা কিনেছে, তেমনি দামি জিন্স আর টপ। জিন্সটা পড়লো 5,000 আর টপগুলোর যা দাম! চোখ বড় বড় করলো কাবেরী। প্রীতি হাসলো। তা নেবে না কেন? কিনতে পারছে বলেই নিচ্ছে। সবাই কি আর অত দাম দিয়ে পুজোর মার্কেট করতে পারে? কাবেরীর সারা মুখে হাসি ছড়িয়ে গেল। সবাই পারে না ঠিকই, কিন্তু আমাদের আবার পছন্দটাও অন্যরকম। এই দেখো না, কদিন ধরে আমার এত চুল উঠছিল বলে একটা হার্বাল শ্যাম্পু কিনেছি। কত দাম নিল শ্যাম্পুটার! চুল তো প্রীতিরও উঠছে, তাই আগ্রহর বশেই বলল, কি নাম গো শ্যাম্পুটার? ভুরু কপালে তুলে ঠোঁট বেঁকালো কাবেরী। ও তোমরা কিনতে পারবে না। শুনে মনে হলো কেউ যেন ইচ্ছে করে গায়ে ময়লা জল ছিটিয়ে দিল। মেজাজটা গরম হলো মুহূর্তে। বলল, পান্তুর বাবা সাধারণ সরকারি চাকরি করে, এত খরচ চালায় কি করে কাবেরী? কাবেরীর ভুরুতে কুঞ্চন। চাকরি সাধারণ নয়, আর ওর মাইনেটাও আর সাধারণ তো নয়। টাকা না থাকলে কি মেনটেন করা যায়? কাবেরী কিছুটা ক্ষুণ্ণ হয়েই চলে গেল। প্রীতি মাথা নেড়ে ইশারায় জয়ন্তীকে বোঝালো, এমন জীবের সঙ্গে পারা সত্যিই মুশকিল। মুশকিল হয়েছে এখন প্রীতিরও। সামনে পুজো, শিউলির জন্য নতুন কিছু জামাকাপড় কিনতেই হয়। বাবা মাকেও প্রতি বছর পুজোতে জামা কাপড় দেয়। তারপর দাদা বৌদি, দাদার ছেলে, এদিকে শিউলির বাবার দিদি। জামাইবাবুকে কিছু না কিছু দিতে হবে। দিদির ছেলের জন্য একটা ভালো দেখে ড্রেস কিনতে হবে। পুজোর মাসে খরচাও 1000। বাড়িতে লোকজন আসার আছে। এদিকে দিব্যেন্দু রোজগার যা, তাতে এত খরচ চালানো যেন বিবমিশা। বিশাখা ফার্মাসিউটিক্যালে ক্লারিক্যাল জব করে। পুজোয় বলছিল কিছু টাকা বোনাস দেবে, আর দেশের বাড়িটার স্বল্প ভাড়া যা আসে তাতে টেনে টুনে চালাতে হয় সংসার। চাকরির জন্য কলকাতার ফ্ল্যাটটায় ভাড়ায় উঠেছে। দিব্যেন্দু রিটায়ার করার পর আবার ফিরে যেতে হবে ঝাড়গ্রাম। কলকাতায় ফ্ল্যাট কি জীবনে কিনতে পারবে প্রীতিরা? এর মধ্যে যদি শিউলির বিয়েটা দিতে পারে, তাতেই যেন ঈশ্বরের অসীম কৃপা। মেয়ে বলছে চাকরি করবে। তা কি চাকরি করবে শিউলি? প্রীতি তো ভেবে কুল পায় না। দিব্যেন্দুর যা রোজগার, তাতে চাকরির জন্য কোনো কোর্স কি করাতে পারবে? আর সাধারণ গ্র্যাজুয়েট হয়ে কি চাকরি করবে শিউলি? ভাবলেই ঘাম ছুটে যায় প্রীতির। এই খরচার বাজারে কি করে টানবে সংসারের বোঝা? এক এক সময় দুশ্চিন্তায় ঘুম হয় না। মনে হয় যদি হঠাৎ করে দিব্যেন্দুর কিছু হয়ে যায়, তখন মেয়ে নিয়ে কোথায় যাবে প্রীতি? এই 42-এর কোঠায় এসে কোথায় গিয়ে চাকরি করবে? ভাবনাগুলোকে আপাতত তালাবন্ধ করে খেতে বসতে যাবে, তখন কলিং বেল বাজলো। প্রীতি দরজা খুলে দেখল শিউলি। কলেজ ব্যাগ কাঁধে ঘরে ঢুকলো। মম, একটা গুড নিউজ আছে। দরজা বন্ধ করে শিউলির দিকে ফিরল প্রীতি। কি? 2টো টিউশন পেয়েছি, বাড়ি গিয়ে পড়াতে হবে, মাসে 4000 দেবে। খুশ? শিউলি ভুরু নাচালো। বাহ, তাকে জোগাড় করে দিল টিউশনটা? সৌমাল্য। প্রীতির কপালে ভাঁজ। সে কে? আমার বয়ফ্রেন্ড। ইনফ্যাক্ট নেক্সট মান্থ আমরা বিয়েও করছি। প্রীতির চোখ মুখের অপ্রত্যাশিত পরিবর্তন দেখে 2 হাতে তালি মেরে হেসে ফেলল শিউলি।
চিল মম, সৌমাল্য আমার কলেজে পড়ে, ও নিজে অনেক টিউশন করায়, তাই আমাকে দুজন জুটিয়ে দিল। বলল, শিউলি ফুল নে, আমার খাতার দুটো ছানাকে তুই সামলা। শিউলি কবজি ঘড়িটা খুলে রাখলো। ডাইনিং টেবিলে খাবার বাড়ল প্রীতি। শিউলি খেতে বসে নাক সিটকালো। আবার চারাপোনা? এর চাইতে আমায় একটা অমলেট করে দিতে পারতে মা। প্রীতি কিছু বলল না। মেয়েকে সবসময় খরচের বিবরণ দিয়ে দিয়ে ভয় দেখাতে মোটেই ভালো লাগে না। শিউলি ঝোল দিয়ে মেখে ভাতটা খেলো। মাছটা খুঁটে খুঁটে কোনো রকমে খেয়ে উঠে পড়ল। প্রীতি থালা দুটো তুলে রান্নাঘরে গেল। সিঙ্কে বাসন রাখতে রান্নাঘরের ছোট্ট জানলাটা দিয়ে চোখ পড়তে চোখ গেল সোজা রাস্তাটায়। সিঙ্কের কলের জলে হাত ধুতে ধুতে প্রীতি চোখ সরু করে দেখল সামনের চারতলা বাড়িটার নিচে সাদা হাফ শার্ট আর কালো প্যান্ট পরা লোকটাকে। চারতলা বাড়ির তিনতলার বারান্দায় এখন রোদ উঠে গেছে। রাস্তাঘাটে লোকজনের আনাগোনা নেই, তবে এই লোকটাকে মনে হচ্ছে যেন আগেও দেখেছে। লোকটা রাস্তাটা পেরিয়ে ওদের ফ্ল্যাটের দিকেই ঢুকলো। প্রীতি চিন্তায় পড়ল, লোকটা বড্ড চেনা, কিন্তু মনে পড়ছে না। পুরনো স্মৃতির স্তূপ হাতড়াতে শুরু করেছে। এবার যেন আবছা আবছা মনে পড়ছে। প্রীতির বৌভাতের দিন দিব্যেন্দু আলাপ করিয়েছিল। ওদের বাড়ির 2 ঘর পেরিয়ে থাকতো লোকটা। কি যেন নাম ছিল? ভ্রুকুচকে ভাবছে, তখনই বেল বাজলো। প্রীতি নিশ্চিত সেই ভদ্রলোকই হবে। প্রীতির দরজা খুলতে যাওয়ার আগেই দরজা খুলে দিয়েছে শিউলি। কি কথা হচ্ছিল প্রীতি শুনতে পাচ্ছিল না। এগিয়ে গেল দরজার কাছে। শিউলি এদিকে ফিরে তাকালো। মা, ইনি বলছেন ঝাড়গ্রাম থেকে আসছেন, বাবাকে চেনেন? শিউলিকে সরিয়ে প্রীতি সামনে আসতে ভদ্রলোক হাসলেন গাল ভরে। আমাকে চিনতে পারছো? আমি শুভঙ্কর। দিব্যেন্দু আমায় শুভদা বলতো। বিয়ের সময় আলাপ হয়েছিল, মনে পড়ে কি? ভদ্রলোক যেন একটু অপ্রস্তুতে পড়লেন। প্রীতি মাথা নাড়ল। চিনতে পেরেছি, আসুন ভিতরে আসুন। আপনারা ও বাড়ির 2 ঘর ছেড়ে থাকতেন। তারপর তো শুনলাম আপনি নাকি চাকরি নিয়ে সৌদি আরব চলে গিয়েছিলেন। শুভঙ্কর প্রীতির পিছন পিছন এলো। বসেছে ওদের ডাইনিং কাম ড্রয়িং রুমের সোফায়। প্যান্টের পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল। বয়স 53-55 হবে। মাথার চুলে ছিটে ছিটে সাদা রঙের ঝিলিক। গায়ের রংটা আজ থেকে 22 বছর আগে যতটা পরিষ্কার ছিল, এখন সে আন্দাজে বেশ কালো। চেহারাও ভেঙেছে, গলার কণ্ঠি বের করা, হাত পাও সরু সরু। তবে চোখের দিকে তাকালে ভদ্রতার সৌম্যতার একটা ছায়া লক্ষ্য করা যায়। শুভঙ্কর চারিদিক তাকিয়ে দেখছিল। প্রীতির জিজ্ঞেস করতে সংকোচ হচ্ছিল এখানে হঠাৎ কি মনে করে আসা। হাসি হাসি মুখ করে বলল, চা করি দাদা? শুভঙ্কর মাথা নাড়ল। এ দুপুরে চা খাবো না, 1 গ্লাস জল দাও। তবে কটা ভাত খান, ইতস্তত করে বলল প্রীতি। শুভঙ্কর খুশি হলো। ভাত দেবে? দাও তবে। প্রীতি বলে ফেলে ফাপড়ে পড়ল। রান্না হয়েছে চারা মাছের ঝোল আর ভাত। এ দিয়ে কি কাউকে খেতে দেওয়া যায়? ভাবলো চট করে ডাল বসিয়ে দেবে, কিন্তু ডাল কি এমন আহামরি খাওয়া? আর হতেও তো সময় লাগবে। রান্নাঘরে ঢুকে যখন কি করবে কি দেবে ভাবছে, তখন ডাইনিং হল থেকে শিউলি আর শুভঙ্করের কথা ভেসে এলো। শিউলি হেসে হেসে কথা বলছে, শুভঙ্করও যোগ দিচ্ছে। প্রীতি রান্নাঘর থেকে উকি মেরে হাতের ইশারায় ডাকলো শিউলিকে। শিউলি উঠে যেতে শুভঙ্কর বলল, ও কি, কোথায় চললি? মা কি তোকে এই অবেলায় কিছু আনতে পাঠাচ্ছে নাকি? কই গেলে প্রীতি দিদিমণি? কিছু আনতে হবে না, তুমি দুপুরে যা রেঁধেছো দুটো তাই দিয়ে দাও। প্রীতি লজ্জা পেল, হেসে বলল, তেমন কিছু না দাদা, এই পাড়ার মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি দই আর দুটো সন্দেশ আনতে পাঠাচ্ছি। একরকম লাফিয়ে উঠল শুভঙ্কর, কোনো দরকার নেই। মিষ্টি দই আর সন্দেশ কি আমি দোকান থেকে খেয়ে আসতে পারতাম না? কিন্তু আমার লিভারের অসুখ, মিল্ক প্রোডাক্ট একেবারে বন্ধ। সেই জন্যই তো কলকাতায় আসা, এখানকার হাসপাতালে চিকিৎসা করাবো। চিন্তিত হলো প্রীতি। ও কি হয়েছে লিভারে? কি জানি, এক এক ডাক্তারের এক এক মত। কেউ বলছে ফ্যাটি লিভার, কেউ গলস্টোন। সন্দেহ করে সব টেস্ট করিয়ে নিল, কিছুই বেরোয় না। এদিকে আমিও ভালো হই না। হালকা শ্বাস ফেললো শুভঙ্কর। প্রীতি রান্নাঘরের দিকে পা বাড়ালো। এবার ভদ্রলোকের আসার কারণটা স্পষ্ট হচ্ছিল। মাছের ঝোল গরম করে ভাত বেড়ে খেতে দিল। ঘরে আর কিছুই নেই, তাই বড্ড লজ্জা করছিল। শুভঙ্কর বাথরুম থেকে হাত মুখ ধুয়ে শার্টের হাতা গুটিয়ে খেতে বসলো। ভাত ভেঙে এমন তৃপ্তি ভরে মুখে গরস তুলল যেন কতদিন ভালো করে খায়নি। কিছুটা খাওয়ার পর যেন আবার ওদের ডাইনিং রুমে ফিরে এলো শুভঙ্কর।
তোমার রান্না খেয়ে মায়ের রান্নার কথা মনে পড়ে গেল বুঝলে। প্রীতি পাশের চেয়ারে বসেছে, হেসে বলল, আর কটা ভাত দি? ওরে বাবা, তবেই মরবো, একেবারে বেশি খেতে পারি না। তা তোমাদের এখানে কিছুদিন থেকে যদি চিকিৎসা করাই, তাতে তোমাদের অসুবিধা হবে না তো? প্রীতি আর শিউলির মুখের দিকে তাকালো শুভঙ্কর। প্রীতি যেন হোঁচট খেলো। একই পুজোর মাস, এত খরচ, তার উপরে আরেকজন লোক যদি থাকে, তার খরচ কি করে সামলাবে? কিন্তু অসুস্থ পরিচিত মানুষ চিকিৎসার জন্য এসেছে, তাকে কি মুখের ওপর না বলা যায়? লোকটা নিশ্চয়ই নিরুপায় হয়ে এসেছে, নইলে স্বল্প পরিচিত প্রীতি দিব্যেন্দুর কাছে না এসে হয়তো আত্মীয় ঠাত্মীয়র বাড়িতেই উঠত। প্রীতি মুখের হাসিটা বজায় রেখে বলল, অসুবিধা কেন হবে দাদা? শুনে শুভঙ্কর বেশ খুশি হলো, হাত চালিয়ে ভাতগুলো শেষ করলো। খাওয়া দাওয়া সেরে শুভঙ্কর সোফায় বসে ঝিমোচ্ছিল। অসুস্থ মানুষ বুঝি শরীরটা টান করলে স্বস্তি পেত, কিন্তু 2 বেডরুম ফ্ল্যাটে কোথায় শুতে দেবে বুঝতে পারছিল না প্রীতি। কিন্তু শিউলির মায়া যেন শতগুণ বেশি। মাকে বলল, মা, শুভ কাকুকে আমার ঘরে শুতে বলো। আমি নয় আজ থেকে কদিন তোমাদের রুমের মেঝেতে কম্বল পেতে শোবো। ছোট্ট শ্বাস ফেললো প্রীতি, মেয়ের কাঁধে হাত রাখলো। তোর বিছানাটা ঠিকঠাক করে দে, জামা কাপড়গুলো যেন ছড়িয়ে ছিটিয়ে রাখিসনি। বয়স্ক মানুষ যদি কদিন থাকেন তবে ঘরটা একটু গুছিয়ে রাখ। শিউলি হাওয়ায় ওড়ার মতন ফুরফুর করে ওর ঘরে ঢুকলো। প্রীতি শুভঙ্করের কাছে এসে বলল, দাদা, আপনি ও ঘরে গিয়ে ঘুমোন, শিউলি বিছানা করে দিচ্ছে। সঙ্গে সঙ্গে চোখ টেনে বড় করলো শুভঙ্কর, না না, শোবো না। আমি যে কদিন থাকবো তোমাদের এই সোফাতেই শুতে পারবো। তোমাদের ঝাড়গ্রামের ভাড়াটের কাছ থেকে তোমাদের ঠিকানা নিয়ে আসছি। কি করব, এদিকে আমার কেউ নেই। এদিকে কেন, আমার আত্মীয় স্বজন তেমন কেউই নেই। মা মারা যাওয়ার পর তো পুরো একা। আঁচলটা কোলে গুছিয়ে নিয়ে বসলো প্রীতি। তা একটা বিয়ে করলেন না কেন দাদা? হাসলো শুভঙ্কর, ও নিয়ে ভাবিনি তাই। শিউলি ও ঘর থেকে বেরিয়ে এসেছে। জেঠু, তুমি ও ঘরে গিয়ে শো। তার দরকার পড়বে না মামুনি, আমি এখানেই জিরিয়ে নেব। শিউলি হাত ধরে টানলো শুভঙ্করের, তুমি ওঠো তো, নইলে কিন্তু বকবো। শুভঙ্কর ফ্যাকাশে চোখে তাকালো প্রীতির দিকে। এ মেয়ে দেখছি মায়ায় বাঁধবে। আমি কোথায় এ দুনিয়া থেকে মুক্তি চাই, আর তোমার মেয়ে তো আসার পর থেকে এমন আপন ভাবে কথা বলছে যেন আমার মা। ওর স্বভাবই অমন দাদা, সবসময় একা থাকে, তাই বাড়িতে কেউ থাকবে শুনলে আনন্দ ধরে রাখতে পারে না। শুভঙ্কর শিউলির সঙ্গে ওর ঘরে ঢুকলো। দুজনে কথা বলছে, শিউলির গলাই বেশি। শুভঙ্কর হাসছে গলা ছেড়ে। সোফায় বসে আনমনে প্রীতি তখন হিসেব করছে। আজ বিকেলেই ননদদের আসার কথা। দিব্যেন্দুকে প্রীতি বলেছে যদি দিব্যেন্দু দিদি পুজোয় নগদ টাকা দেয়, তবে ওরা সেই টাকার সঙ্গে কিছু জুড়ে ওদের দিয়ে দেবে। তাতে চাপ অনেকটা কমবে, কিন্তু ওরা যদি জিনিস কেনে তখনই মুশকিল। এদিকে প্রীতির ননদের নিজে হাতে জিনিস কেনার বড় শখ শৌখিনতা কেবল প্রীতিরই নেই। সব শখ আহ্লাদ তুলে রাখে আর আশেপাশে লোকের শখ পূরণের গল্প শোনে। গল্প আড্ডা জমলো বিকেলের দিকে। তখন দিব্যেন্দু অফিস থেকে ফিরেছে। শুভঙ্করকে দেখে তো উৎফুল্ল। ছোটবেলার কথা, একসঙ্গে বাঁধের জলে মাছ ধরা, ঘুড়ি ওড়ানো, গুলি খেলা, কত স্মৃতিচারণ হলো। শুভদা থাকবে বলে দিব্যেন্দু যেন হঠাৎ করে নিজের খরচার পরিধির কথা ভুলে ভালো মাছ, খাসির মাংস এসব আনবে ভাবছিল, কিন্তু শুভঙ্করের লিভারের সমস্যার কথা বলে বারণ করলো। এর মধ্যে সন্ধ্যের দিকে দিব্যেন্দুর দিদি দেবলীনা, জামাইবাবু অসিত আর গোগল এলো। দিব্যেন্দু বাড়ি ঢোকার আগে সিঙ্গারা রসগোল্লা এনেছিল, সেগুলো প্লেটে সাজিয়ে হাতে হাতে দিল শিউলি। প্রীতি চা করছিল, তখন রান্নাঘরে দেবলীনা এসে বলল, তোমার জন্য এবার খুব ভালো একটা হ্যান্ডলুম সিল্ক কিনেছি। দিবের জন্য হলুদের উপর ব্লু চেক শার্ট আর কালো প্যান্ট, শিউলির জন্য নিলাম লং স্কার্ট আর টপ। চলো, দেখবে পছন্দ হয় কিনা। দেবলীনা হাসছে, কিন্তু চিন্তায় তখন মাথার চুলের গোড়াগুলো শক্ত হয়ে গেল প্রীতির। এদের দেওয়া জিনিস তেমন পছন্দ কোনো কালেই হয় না। এরা সেই জিনিসই দিল, টাকা দিলে প্রীতিদের চাপ কিছুটা হলেও কমতো। চায়ের ট্রে হাতে ডাইনিং রুমে এলো। তখন অসিত, দিব্যেন্দু আর শুভঙ্কর এনআরসি নিয়ে মেতেছে। গোগল আর শিউলি মোবাইলে ঝুঁকে কিছু একটা করছে। টেবিলের ট্রে নামিয়ে রাখলো, হাতে হাতে চায়ের কাপ নিয়ে যে যার বসে। ননদ একে একে জিনিস দেখালো। এবার পুজোর বাজার সত্যি বেশ খরচ করেছে। জিনিসগুলোর প্রত্যেকটার দাম আছে। যত দেখছে তত যেন প্রেশার বাড়ছে প্রীতির। মনে মনে নিজের জন্য যা যা কিনবে ঠিক করেছিল, সেগুলো বাদ দিতে আরম্ভ করলো। ওরা চলে যেতে রাতের বিছানায় হিসেব করতে বসলো দিব্যেন্দু আর প্রীতি। কত টাকা আছে, তার মধ্যে কি কি কেনাকাটি করবে। শেষমেশ হিসেব করে যা দাঁড়ালো তাতে দিব্যেন্দু বলল, তোমার মা বাবাকে শাড়ি আর জামা প্যান্টের জন্য যদি 2000 ধরি, এদিকে দিদিদের জন্য কম করে যদি 4 ধরি, তবে হয় 6, আর তোমার দাদার ফ্যামিলিতে বৌদির জন্য 1.5, বুবকার জন্য এক দাদাকে যদি বাদও দিই, তবে হচ্ছে 8.5 মতন।
এবার আরও 2 এক্সট্রা ধরো। তারপর দিদিরা একদিন এখানে খাবে, একদিন দাদারা আসবে, তার খরচ আলাদা। লক্ষ্মী পুজো আছে, প্রীতি গলা নামিয়ে বলল। তারপর তোমার পাড়াতুতো দাদা। দিব্যেন্দু যেন এই কথায় আহত হলো, মুখ নামিয়ে বলল, ওর আর কি খরচা, শুধু দুবেলা একটু খাওয়া। লজ্জা পেল প্রীতি। আমি কি তা বলেছি? আমাদের ক্ষমতা থাকলে এ কথা আমি মুখেও আনতাম না। এমনিতেই মাস চালাতে আমাদের হিমশিম খেতে হয়, তার উপর এক্সট্রা লোড। দিব্যেন্দু হাত নেড়ে বলল, ও সব হয়ে যাবে। সব হয়েও গেল। পুজো মিটল যেমন মেটে। প্রীতি গত বছরের শাড়ি পরে ঠাকুর দেখতে বেরিয়েছিল। শুধু অঞ্জলির দিন একটা নতুন ছাপার শাড়ি পরেছিল। দিব্যেন্দু একজোড়া পায়জামার গেঞ্জি কিনেছে, তবে শিউলির জন্য দিব্যেন্দু সেরা সেরা ড্রেস কিনেছে। 2 দিন বাইরের বিরিয়ানি, একদিন চাউমিন খাওয়াও হলো। একদিন দাদারা, আরেকদিন ননদরা খাওয়া দাওয়া করলো। প্রীতিরাও যাবে বিজয়ার পর। শুধু শুভঙ্কর কিছু খায়নি। প্রীতি আলাদা পেঁপে কাঁচকলার ঝোল করে দিয়েছে, তাও হজম হতো না। বলতো পেটে ব্যথা করে, বুকে চাপ লাগে। তাই পুজো মিটতেই হসপিটালে গিয়েছিল শুভঙ্কর। গুচ্ছের টেস্ট দিয়েছে ডাক্তার। শুভঙ্করকে চিন্তিত দেখাচ্ছিল। 2 দিন আগে এখানে খাওয়ার খরচের জন্য দিব্যেন্দুকে টাকা দিতে চেয়েছিল শুভঙ্কর। দিব্যেন্দু কিছুতেই নেয়নি। বিজয়ের পর্ব মিটতে লক্ষ্মী পুজোর আগে আগে সন্ধ্যের দিকে দিব্যেন্দু টিভিতে খবর শুনছিল। প্রীতিও পাশে চা নিয়ে বসেছে। তখন দোতলার কাবেরীদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনে ওরা বারান্দায় ছুটে গেল। দেখে উল্টো দিকের বাড়ি থেকে জয়ন্তীও বেরিয়েছে। বারান্দা থেকে ঝুঁকলে দোতলার মেন দরজাটা দেখা যায়। আর দেখেই বুকটা কেঁপে গেল প্রীতির। কাবেরীর বরকে 2 লোক কলার ধরে বের করে এনে মাথার পিছনে চটচট করে থাপ্পড় কষালো। তারপর কলার ধরে ঝাঁকাচ্ছে। প্রীতি বিস্ফারিত চোখে তাকিয়েছে দিব্যেন্দুর দিকে। তুমি একবার যাও, ভদ্রলোকে এভাবে মারছে কেন? দিব্যেন্দু তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নেমে গেল। ওর পিছন পিছন নামলো প্রীতি। ও বাড়ি থেকে জয়ন্তী, আশেপাশের ফ্ল্যাটের কিছু লোকও এসেছে। দিব্যেন্দু এগিয়ে গিয়ে বলল, কি হচ্ছে কি এখানে? ভদ্রলোককে এভাবে মারছেন কেন? ওদের মধ্যে রক্তচক্ষু একজন ফুঁসে উঠল, ভদ্রলোক শালা টাকা খেয়ে কাজ করেনি, প্ল্যান পাস করার ছিল, না করিয়ে অপোজিট পার্টি থেকে বেশি টাকা নিয়ে ওদের প্ল্যানটা অ্যাপ্রুভ করে দিল। এই কারণে আমরা টেন্ডারটা পেলাম না। আমরাও সিধে নই রে, অনেক উপরতলা পর্যন্ত হাত আছে আমাদের। আরেকজন শাসালো ভদ্রলোককে। ভদ্রলোক মানে কাবেরীর বর ভয়ে জুবুথুবু হয়ে রয়েছে। ওরা শাসিয়ে চলে গেল। কাবেরীদের ঘরে ধীরে ধীরে ঢুকলো প্রীতি। ভাবলো কাবেরীকে সান্ত্বনা দেবে, কিন্তু ওর যেন মান অপমান বোধই নেই। হেসে হেসে বলল, আজকাল সৎ মানুষদেরই যত বিপদ। জয়ন্তী প্রীতি মুখ চাওয়াচাই করছিল। তখন হঠাৎই গলা পেল শুভঙ্করের। পেছনে ফিরে দেখে শুভঙ্কর ওদের ঘরে। দিব্যেন্দুকে বলছে, দিবে তুই এসব চোর জোচ্চোরদের সঙ্গে থাকিস না। না, এ পরিবেশ মামনির পক্ষে ঠিক নয়, তুই বাড়ি বদলা। কাবেরী কিরমির করে উঠল, চোর কাকে বলছেন উনি? শুভঙ্কর ভুরু কুঁচকে তাকালো। আমি বলছি, যা বলার তেনারাই তো বলে গেল। অবশ্য যাদের এই আত্মসম্মান বোধ থাকে তারা চুরি করে না। শুভঙ্কর আবার দিব্যেন্দুর দিকে ফিরল। দিবে তুই এখানে থাকিস না। শুভঙ্কর কাঁধে হাত রেখে ভোলাবার ভঙ্গিতে দিব্যেন্দু বলল, আমরা উপরে গিয়ে কথা বলি। শুভঙ্কর আর দিব্যেন্দুর পেছন পেছন প্রীতিও ওদের 3 তলার ফ্ল্যাটে উঠে এলো। শুভঙ্কর সোফায় বসে হাঁপাচ্ছিল। দিব্যেন্দু কপালে ভাঁজ পড়ল। এইটুকু উঠতেই হাঁপাচ্ছ যে? এ তো ঠিক নয়। কাল প্রীতি তোমার সঙ্গে হাসপাতাল যাবে। কি ট্রিটমেন্ট করাচ্ছ তুমিই জানো। জেঠি এককালে আমাদের কত করেছে, ছেলেবেলা কি অত্যাচারী না করেছি তোমাদের বাড়িতে। আর এখন তোমার ট্রিটমেন্টটা ঠিক মতো না হলে আমার কি ভালো লাগে? শুভঙ্করের চোখ দুটো ঘোলাটে দেখাচ্ছিল। সেই চোখে তাকিয়েছে দিব্যেন্দুর দিকে। দিবে, আমার কয়েকটা কথা ছিল, খুব দরকারি। কি কথা? মামনি আর প্রীতিকে ডাক। প্রীতি কাছেই ছিল। শিউলিকে ডাকলো দিব্যেন্দু। মেয়ে বাবা মার ঘরের অতিথি এখন। কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। বাবার ডাকে ডাইনিং রুমে এলো। শুভঙ্কর সোফায় হেলান দিয়ে বসলো। আমি একটা উইল করলাম। আমার আত্মীয় বলতে তো কেউই নেই, তবে সম্পত্তি খারাপ নেই। ঝাড়গ্রামে 3 কাঠার উপর 1 তলা বাড়ি, ব্যাংকে জমানো 30 লাখ মতন টাকা, আর মায়ের কিছু গয়না। আমি ওগুলো সব মামনি আর প্রীতির নামে করে দিয়েছি। সে কি, কেন? আতকে উঠল প্রীতি আর দিব্যেন্দু। দূরের আত্মীয় যারা আছে তাদের কাছ থেকে বহু খারাপ ব্যবহার পেয়েছি, কিন্তু তোদের কাছ থেকে এমন আন্তরিকতা পেয়ে মনে হচ্ছিল এ দুনিয়ায় আমারও আপন লোক আছে। দিব্যেন্দু শুভঙ্করের হাত চেপে ধরল। আমরা তো তোমার আপনই শুভদা, তার জন্য কেউ নিজের জমানো টাকা দিয়ে দেয়? না দিলে যে তোরা পাবি না, অন্য লোকে দাবি করবে। কি মুশকিল, তুমি থাকতে অন্য লোক নিতে আসবেই বা কেন? আমি যে থাকবো না দিবে। সাদা সাদা চোখে শুভঙ্কর তাকিয়েছে দিব্যেন্দুর দিকে। প্রীতির কেমন যেন লাগলো কথাটা। শুভঙ্করের গলার স্বরেও কেমন উদাসীনতার আভাস পেল। ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসে পড়ল প্রীতি।
কেন, আপনি কোথায় যাচ্ছেন? শুভঙ্কর হাসল। যেখানে সবাইকে যেতে হবে, তফাৎ শুধু এইটুকু, কেউ আগে যাবে কেউ পরে। কি হেয়ালি করছো শুভদা? দিব্যেন্দু বলল। শুভঙ্কর সোজা হয়ে বসেছে, পাশে বসা শিউলির দিকে চেয়ে বলল, আমার নিজের মেয়ে থাকলে হয়তো আমাকে শিউলির মতনই ভালোবাসতো। অনেক আত্মীয় স্বজনের বাড়িতে গেছি, কিন্তু আন্তরিকতা কোথাও পাইনি। আমি বুঝতাম দিবের যা রোজগার তাতে আমার এখানে থাকাতে ওর খরচ ঠেলতে বেগ পেতে হচ্ছে। তা জেনে ওকে কিছু টাকা দিতে চেয়েছিলাম, ছোড়া তা নিল না। বলে তুমি থাকবে আর আমি টাকা নেব। তোমাদের কারো মুখে কোনো অসন্তোষ কখনো দেখিনি। শিউলি একটা অল্প বয়সী মেয়ে, তাও এই অপরিচিত বয়স্ক লোকটাকে দুদিনে আপন করে নিল। এই 15 দিনে তোমরা আমাকে পরিবারের সুখ পাইয়ে দিলে। আমার নিজের বলতে ছিল এক মা, তিনিও গত হয়েছেন প্রায় 10 বছর হলো। তাই আমার সম্পত্তি আমি আমার পরিবার ব্যতীত আর কাকে দিই? আহা, সে নয়, পরে ওসব হবে, কিন্তু তুমি যাবেটা কোথায় বলবে তো? তুমি থাকতে আমরা তোমার সম্পত্তি নিয়ে, মানে আমি সত্যি কিছু বুঝতে পারছি না। দিব্যেন্দু তাকালো প্রীতির দিকে। প্রীতিও ঠিক বুঝতে পারছিল না। লম্বা শ্বাস ফেলে শুভঙ্কর বলল, ডাক্তার ডায়াগনোজ করেছে লিভার ক্যান্সার, খুব বেশি সময় নেই। দিব্যেন্দু চোখ মুখ কুঁচকে তাকিয়েছে। কি বলছো কি? আরে ট্রিটমেন্ট নেই? শুভঙ্কর হাতটা চেপে ধরল দিব্যেন্দুর। আমি সুখে মরতে চাই দিবে। আমার শরীরটাকে নিয়ে তোরা দয়া করে আর রেডিয়েশন কেমোর যন্ত্রণায় ঢোকাস না। কটা দিন আমি নিজের সঙ্গে কাটিয়ে দিতে চাই, তাই কাল বেরিয়ে পড়বো পাহাড়ে, এই সিমলা মানালি এসব জায়গায়। শরীর যদি একেবারে সাথ না দেয় তখন কোনো একটা হসপিটালে অ্যাডমিট হয়ে যাব। তখন খবর পেলে নয় একবার যাস। দিব্যেন্দু মাথা নাড়ল। ও সব ছাড়ো, ও সব হবে না, তুমি এখান থেকে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ হবে। হাসলো শুভঙ্কর। প্রীতির দিকে তাকিয়ে বলল, এখনো ওরকমই জেদি আছে। ওকে বোঝাও আমার পিছুটার নেই। আমি এ জগৎ থেকে মুক্তি চাই, কেন শুধু শুধু কষ্ট করব? ও তো ঠিকই বলছে দাদা, চিকিৎসা না করিয়ে কষ্ট পেয়ে মৃত্যুকে বরণ করা কি যুক্তি হলো? প্রীতি বলল। শুভঙ্কর ধীরে ধীরে মাথা নাড়লেন, তারপর ব্যাগ থেকে কাগজ বের করলেন। ওসব নয় হবে। আমার চিকিৎসা করাতে হলে আমার টাকাটা তো তোমাদেরই খরচ করতে হবে। তাই ব্যাংকের কিছু ফর্মালিটি আছে, ওগুলোর জন্য তোমাদের সই চাই। আর উইলটা তৈরি হয়ে গেছে, আমার এক বন্ধু উকিল, ওকে দিয়ে সব করিয়ে নিলাম। প্রীতির এসব কেমন ঘোরের মতন লাগছিল, মাথাটা যেন কাজ করছিল না ঠিক করে। একজন মৃত্যুর পথযাত্রী তার সব সম্পত্তি দিয়ে দিতে চাইছে তাদের, সেটা নেওয়া কি ন্যায়সঙ্গত হবে? অথচ উনি এতটা আপনভাবে বলছেন যে না নিলে ওনাকে আঘাত করা হবে। হয়তো শেষ সময় যাতে প্রীতি দিব্যেন্দু পাশে থাকে সেজন্যই দিচ্ছে, কিন্তু এর সম্পত্তি না দিলেও তো প্রীতি দিব্যেন্দু ওর সঙ্গেই থাকতো। শুভঙ্করের আশা ভরা চোখ আর আন্তরিকতার কাছে মুখ খুলতে পারল না প্রীতি। দিব্যেন্দুও হয়তো তাই ভাবছিল, তাই শুভঙ্করের বলে দেওয়া জায়গায় সই করে দিল দিব্যেন্দু, কিন্তু শর্ত রাখলো এখানে থেকে শুভঙ্করকে চিকিৎসা করাতে হবে। শুভঙ্কর উত্তরে হাসলো। হাসি মজার সঙ্গে শুভঙ্কর সবার সঙ্গে রাতের খাবার খেলো। তারপর যে যে রকমভাবে শুচ্ছিল শুলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সকালে ঘুম থেকে উঠে প্রীতি যখন চায়ের কাপ হাতে শুভঙ্করের ঘরে ঢুকলো তখন দেখে ঘর ফাঁকা। ব্যাগপত্র কিচ্ছু নেই, শুধু খাটের পাশে টেবিলের উপর রাখা পেন স্ট্যান্ডের তলায় চাপা দেওয়া একটা চিঠি। আমার ঝাড়গ্রামের বাড়িটা বিক্রি করে তোমরা কলকাতায় একটা 2 বেডরুম ফ্ল্যাট কিনে নিও। ব্যাংকে আমার মোট সঞ্চয় 30 লাখ, তার মধ্যে আমি 5 লাখ নিজের জন্য রেখে বাকিটা প্রীতি আর শিউলিকে দিলাম। তোমাদের না বলে চলে যাচ্ছি, সেজন্য ক্ষমা করে দিও। জানতাম নইলে তোমরা আমাকে ছাড়তে না। দরজা বাইরে থেকে তালা দিয়ে চাবিটা বাইরের পাপোশের তলায় রেখেছি। দরজা খোলা রেখে যায়নি কিন্তু, তাই চোর ঢোকার কোনো পথ করে যায়নি। কি করে রাখি? আমার সব তো তোমাদের দিলাম, আশা করব তোমরা সুখে থাকবে। শেষ করলাম, তোমাদের দাদা। চিঠিটা হাতে নিয়ে খাটে ধপ করে বসে পড়ল প্রীতি। জানলা দিয়ে তখন পিতল রঙা রোদটা সবে বিছানায় এসে পড়েছে। প্রীতি কিছু ভাবতে পারছিল না। ভাবনার অতীত যে মানুষটা দুদিনে পাওয়া আন্তরিকতার বিনিময়ে নিজের সব কিছু দিয়ে দেয়, নিজের মৃত্যু যখন শিওরে তখনও অন্য কারো কথা ভাবতে পারে। দিব্যেন্দু ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে এ ঘরে ঢুকে থমকালো। প্রীতি চিঠিটা বাড়িয়ে দিতে চিঠিটা পড়ে জানলার ধারে গিয়ে দাঁড়ালো দিব্যেন্দু। প্রীতি ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। চোখ পড়ল কাবেরীদের বাড়িটায়। তখনই মনে পড়ল শুভঙ্করের কালকের কথাটা, যে বাড়িতে চোর জোচ্চোরের থাকে সে বাড়িতে তোমরা থেকো না। চোখ ঝাপসা হয়ে আসছিল প্রীতির। বুকের ভিতরটায় ছেয়ে যাচ্ছিল মন খারাপের ছায়ায়। কত রকম মানুষ দুনিয়ায়। কেউ চুরি করেও বুক চিতিয়ে বলে ও টাকা হকের, কেউ নিজের সব বিলিয়ে দিয়ে বলে সুখে থেকো। হে ঈশ্বর, এমন মানুষে যদি ভরে যেত দুনিয়াটা, তবে কি থাকতো কারো সমস্যা? প্রীতি হালকা শ্বাস ফেলল। আকাশটা তখন সাদা আর কাবেরীদের বাড়ির দিকটা অন্ধকার। সাদা কালো ছিল, থাকবে, শুধু তফাতটা
বুঝিয়ে দিয়ে যাবে, এটা যেন বুঝতে পারছিল প্রীতি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।